সাজ্জাদরা চলে আসে। আরে ছাড়ো তো, ওর মতো ছোট লোকের সাথে ঝগড়া করে নিজের মান সম্মান কেমন নষ্ট করতে যাবে? চলো তো। কি শুরু করেছিস? আকাশ মেয়েটা তোকে পাত্তা দেয় না, তাও কেন ওর পিছনে পড়ে আসিস? তোর মাথায় যে কি কাজ করে আমি কিছু বুঝি না। এখন যদি রূপম ওর বাবাকে একবার বলে তাহলে তো তোর 12টা বাজবে। আমি মনে মনে হাসতে থাকি আর বলি, হাই বেটা, জমিনের বুকে এমন কেউ নেই যে আকাশের 12টা বাজাইতে পারবে। এমন বাপের বেটা এখনো জমিনের বুকে পয়দা হয় নাই। মানে বুঝলাম না। তোর বুঝতে হবে না, চল। তারপর সবাই মিলে আড্ডা দিয়ে বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে গোসল করে খেয়ে শুয়ে পড়লাম। বাসায় একাই থাকি, মা বাবা সবাইকে ছেড়ে। হঠাৎ একটা নাম্বার থেকে ফোন আসে, ফোনটা রিসিভ করে, জি কে বলছেন? ভাই আমি লিটন বলতেছিলাম। হ্যাঁ বল, কি রে, আবার তুই আমার এই নাম্বার পেলি কোথায়? ভাই আমি অনেক কষ্টে জোগাড় করেছি। আচ্ছা তো বল, কেমন আছিস? ভাই ভালো নাই, একটা ঝামেলা হয়েছে, অনেক বড় মুসিবতে আছি। কি হয়েছে আমাকে বল। ভাই শহরের নেতা নাসির ভাই আছে না, ওনার ছোট ভাইরে মেরে দিছি, একটা ভেজাল হয়েছিল। আর ভাই আমি জানতাম না এটা যে নাসির ভাই এর ছোট ভাই। ভাই আমার বাঁচান, ওনার ছেলে পেলে আমার মারার জন্য খুঁজতেছে। কি বলছে এসব? হ্যাঁ ভাই আপনি আমারে বাঁচান ভাই, আপনার পায়ে পড়ি। আমি শহরে নাই, তোরাও যে কি করতেছিস আল্লাহ জানে। কোথায় আছিস তুই এখন? ভাই একটা বন্ধুর বাসায় পালাই আছি। তুই ওখানেই থাক, একটু পর একটা গাড়ি আসবে, সোজা গাড়িতে করে নাসির ভাইয়ের বাসায় যাবি আর আমার সাথে কথা বলে দিবি। আচ্ছা ভাই। তারপর আমি একটা নাম্বারে ফোন দিই, দিয়ে তারপর ঘুমিয়ে পড়ি। বিকেলবেলা ঘুম থেকে উঠে সাজ্জাদকে ফোন, কি রে কোথায় তুই? হ্যাঁ আছি বাছাই। বের হ, নদীর পাড়ে যাব। আচ্ছা। এরপর দুইজন মিলে নদীর পাড়ে গিয়ে বসে আছি। এমন সময় আকাশের ফোন বেজে ওঠে। ফোন বের করে স্ক্রিনে দেখে লিটনের নাম্বার। তুই একটু দাঁড়া, আমি আসতেছি। এরপর লিটনকে বলে, দে নাসির ভাইকে ফোন দে। লিটন নাসির ভাইয়ের কানে ফোন লাগিয়ে দেয়। নাসির ভাই, কি অবস্থা ভাই আপনার? ভাই এই তো ভালো, আপনার কি খবর ভাই? হ্যাঁ ভাই ভালো। আর নাসির ভাই, লিটন বুঝতে পারে নাই যাকে মারছে সে যে আপনার ছোট ভাই। যা হয়েছে ভুলে যান, আমি ওকে বারণ করে দিছি, নেক্সট টাইম এমন ভুল আর করবে না। আচ্ছা আকাশ ভাই, ও যখন আইসা আপনার নাম বলছে তখনই সমস্ত রাগ মাটিতে ঝেড়ে ফেলে দিছি। না হলে ভাই এই শহরে এমন কেউ নাই যে আমার ছোট ভাইয়ের গায়ে হাত দিবে, তার আবার মেরে আমার এই ঘরে আসবে। শুধু আপনার কথায় মাফ করে দিলাম। আচ্ছা ভাই রাখি, ভালো থাকবেন। আবার সাজ্জাদের কাছে যায়। কি রে ফোন আসলো, কোথায় চলে গেলি? আর একটু জরুরি কাজ ছিল। আচ্ছা দোস্ত একটা কথা বলতো, তোর বাবা মা কেউ নাই? সবাই আছে, কিন্তু এখন থেকেও নাই। মানে বুঝলাম না। বাদ দে, সময় হলে সব বুঝবি। এখন চল, সময় এসেছে, ওঠা দরকার। তারপর উঠে দুইজন দুই দিকে চলে যায়। সাজ্জাদ সাজ্জাদের বাসার দিকে, আকাশ আকাশের বাসার দিকে। আকাশ বাসায় এসে হাত মুখ ধুয়ে পড়তে বসে। পড়া শেষ করে খাওয়ার জন্য বসবে, দেখে ভাতের অবস্থা 12টা। ভাতগুলো থেকে গন্ধ উঠতেছে। নিজে নিজে বলতে থাকে, নসিব যখন খারাপ হয় সব দিকেই হয়, মরার কপাল আমার। দূর, কি খাবো, রাত তো অনেক হয়েছে, দোকানও খোলা পাবো না মনে হয়। কিন্তু পেটের টান যে সহ্য হচ্ছে না, কিছু তো একটা খেতেই হবে। আশেপাশে সমস্ত দোকানপাট প্রায় বন্ধই করে দিচ্ছে, সামনে গিয়ে দেখি কিছু পাই কিনা। শার্টটা গায়ে দিয়ে বের হয়ে পড়ে। সামনে এগোতেই দেখে একটা টঙের দোকান খোলা। মামা নাস্তা দেন তো। তারপর দোকানদার মামা নাস্তা দেয়। আকাশ বসে আপন মনে নাস্তা খাচ্ছে। রাস্তাঘাটে তেমন কোনো মানুষজন নাই। আকাশের হঠাৎ নজর যায় দূরে একটা জায়গায় কিছু ছেলে মিলে একটা মেয়েকে হ্যারেস করতেছে। না, মেয়েটা হয়তো বিপদে পড়েছে, না গিয়ে সাহায্য করা দরকার। আকাশ নাস্তাগুলো অতটুকুতে রেখে সেদিকে এগোতে থাকে। মেয়েটার চেহারা বোঝা যাচ্ছে না। মেয়েটা ভয়ে চুপসে আছে। ছেলেগুলোর কাছে গিয়ে, এই তোদের সমস্যা কি? হ্যাঁ, তোদের ঘরে কি মা বোন নাই যে রাস্তাঘাটে মেয়েদের ইজ্জত নিয়ে খেলতেছিস? তাদের থেকে একটা ছেলে, তাতে তোর সমস্যা কি রে? আসছে গরিবের রবিনহুড, তোর কিছু লাগে নাকি রে যে বাম হাত দিয়ে আসছস? যা ভাগ, আমাদের কাজ আমাদেরকে করতে দে, নাইলে নিজের বিপদ ডেকে আনবি বলে দিলাম। কি রঙিন চশমা পরেছে মনে হয় যে ভালো খারাপের ভেদাভেদ চোখে পড়ে না তোমাদের? আর কি বিপদ ঘটাবি সেটা দেখে আয়। তারা মোট 4 জন। একজন, দাঁড়া তুই তোর রবিনহুড গিরি আমি বের করছি বলে এগিয়ে আসে। আকাশ এগিয়ে আসতেই দিলাম পেট বরাবর একটা কিক, সোজা মাটিতে পড়ে গেল। তারপর সবাই আমার দিকে তেড়ে আসলো মারার জন্য। পরেরটাকে মাথায় মারলাম, তারপরেরটাকে মারবো, হঠাৎই ছেলেটা পকেট থেকে ছুরি বের করে আমার হাতে মেরে দিল। ফুলকি দিয়ে রক্ত বেরোচ্ছে।
গেল ভিতরে জানোয়ারটা জেগে পাশে একটা লাকড়ি জাতীয় কিছু একটা ছিল, সেটা হাতে নিয়ে ওড়াধরা মারতে শুরু করলাম। সব কটাকে মেরে ফেলে রেখেছি রাস্তায়। তারপর মেয়েটার কাছে গেলাম। আপনি এত রাতে একা কি করছেন রাস্তায়? পার্টিতে গিয়েছিলাম, পার্টি শেষ হতে দেরি হয়ে গিয়েছে, ভেবেছি গাড়ি পাবো, কিন্তু গাড়ি পাচ্ছিলাম না। তবে হেঁটেই যাওয়ার সিদ্ধান্ত নেই। মেয়েটার চেহারা বোঝা যাচ্ছে না, পুরা ঘনঘটে অন্ধকার। আপনার কি মাথায় কোনো আক্কেল জ্ঞান নাই? পার্টিতে গেছেন ভালো কথা, আরো আগে পার্টি ছাড়া উচিত ছিল। আপনারা যদি নিজের গাড়ি থাকতো তাহলে লেট করে বাড়ি ফিরলেও আপনার সমস্যা হতো না। রাস্তাঘাটের অবস্থা ভালো না, আপনি জানেন না? আসলে গাড়ি আছে, কিন্তু সমস্যা দেখা দেওয়ার কারণে মেকানিকের দোকানে পাঠিয়েছি, তাই আর কি। আচ্ছা চলেন, আপনাকে এগিয়ে দিয়ে আসি। না থাক, ধন্যবাদ। আপনি বেশি কথা বলেন। বিপদের মুখ থেকে বাঁচেছি, পরে যাবার কোনো বিপদ হবে না তার কোনো নিশ্চয়তা আছে নাকি? আকাশের হাত দিয়ে যে রক্ত পড়ছে সেই দিকে আকাশের কোনো খেয়াল নেই। তবে কেন জানি মনে হচ্ছে মেয়েটা আকাশের পরিচিত। একটু পর রাস্তার সোডিয়াম লাইটের আলোতে দেখতে পেলাম মেয়েটার চেহারা। আল্লাহ, এই তো দেখি মেঘলা। মেঘলা তুমি? মেঘলাও অবাক। তুই তুই এখানে কি করছিস? নাস্তা করতে এসেছিলাম, তারপর দেখলাম ছেলেগুলো একটা মেয়েকে নিপীড়ন করছে, এগিয়ে গেলাম বাঁচাবো বলে। তারপর বাকি সব তো তুমি জানোই। এই দেখি, তোর হাত থেকে তো রক্ত পড়ছে। চল আমার সাথে, আমি তোকে ফার্মেসিতে নিয়ে গিয়ে ড্রেসিং করিয়ে দিচ্ছি। লাগবে না, আমি ঠিক আছি। চলো তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। ওকে। এটাই আর কি দুনিয়া, উপকার করলাম, কোথায় জোর করে নিয়ে যাবে, কিন্তু না, একবার বলেই থেমে গেল। কি আর করা, ওকে বাসায় ছেড়ে দিয়ে আসলাম। চলে আসবে এমন সময় ডাক দিল। এই আকাশ দাঁড়া। তারপর ব্যাগ থেকে বেশ কিছু টাকা বের করে আমার দিকে এগিয়ে দিয়ে ধর এগুলো। তোকে দিলাম আমাকে বাঁচানোর জন্য। কি বলবো, কিছুই বলার নাই। মানুষের তো আজীব, কিভাবে হয়? এখানেও টাকার গরম দেখাচ্ছে। টাকাগুলোর হাতের মুঠোয় চেপে দিয়ে বললাম, সবকিছুর বিনিময়ে টাকা দিতে হয় না। আর আমি এতটা নিস না যে তোমাকে বাঁচিয়েছি তার বদলে তোমার কাছ থেকে আমি টাকা নেব। বলে আমি চলে আসলাম। পরে ফার্মেসি থেকে ড্রেসিং করে বাসায় চলে আসলাম। পরে ঘুমিয়ে গেলাম। সকালে উঠে রেডি হয়ে কলেজ চলে গেলাম। কলেজে গিয়ে দেখি সাজ্জাদা সবাই চলে এসেছে। আমাকে দেখে সবাই প্রশ্ন করতে লাগলো, কিরে তোর হাতে কি হয়েছে, ব্যান্ডেজ কেন? আরে সিঁড়ি থেকে পড়ে কি চোট লেগেছে। সবাইকে মিথ্যা বললাম। এমন সময় দেখি মেঘলা তার বান্ধবীদের সাথে আসছে। আমাকে দেখতে পেয়ে ওর বান্ধবীদেরকে বলে, এই তোরা যা, আমি একটু আসছি। বলে আমার কাছে আসে। আরে সেই সোজা আমাকে জড়িয়ে ধরে সকলের সামনে আর যা বলে তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আকাশ ধন্যবাদ কালকে আমাকে বাঁচানোর জন্য। আর আমি রাতে অনেকটা সময় ভেবেছি, কাল যদি তুই সময় মতো না আসতি তাহলে আমার শরীরে কলঙ্কের দাগ লেগে যেত। আর আমাকে ক্ষমা করে দাও ওই দিনের জন্য। আমি চাই তোমার একটা ভালো বন্ধু হয়ে থাকতে। আরে মেঘলা, ওসব আমি ভুলে গেছি, আর আমার কাছে মাপ চাওয়ার কিছুই নেই। থ্যাংক ইউ সো মাচ। চলো তাহলে আমরা ওই দিকে যাই, মানে ক্যান্টিনের দিকে। সাজ্জাদ তোরা থাক, আমি আসছি। বলে মেয়েটাকে নিয়ে ক্যান্টিনে চলে যাই। ওপর দিকে সাজ্জাদ আকাশ যাওয়ার পর, শালা তোর কপালে ভালো কিছু নাই রে। যেই না মেঘলাকে পেয়েছিস বন্ধুদেরকে ভুলে গেছিস, এখন আর দরকার নাই। ক্যান্টিনে বসে দুজন মিলে কফি খায়। পরে ক্লাসে চলে আসে। ক্লাস করে সাজ্জাদ বের হয়, আকাশও বের হয়, কিন্তু আকাশ সাজ্জাদের সাথে আড্ডায় না গিয়ে মেঘলার কাছে চলে যায়। সাজ্জাদ একাই আড্ডায় যায়। সুমাইয়া আর বাকিরা আজ আগে গিয়েই বসে আছে। কি রে সাজ্জাদ, তুই একা কেন? আকাশ কোথায়? আর বলিস না, মেঘলা আজ সকালে আকাশকে সরি বলেছে আর বন্ধুত্বের হাত বাড়িয়েছে। এরপর থেকে শালা ওর পেছনেই পড়ে আছে, আমাদেরকে ভুলেই গেছে। আরে বাদ দে তো। অন্যদিকে মেঘলা আকাশকে নিয়ে ওর ফ্রেন্ডদের কাছে যায়। সেখানে রূপম, নীলা আরো অনেকেই আছে। মেঘলা, এই ছোট লোকটা এখানে কেন? রূপম ছোট লোক মানে? মুখ সামলে, আজ থেকে ও আমাদের বন্ধু। সবাই হাসাহাসি শুরু করলো। শেষমেশ এই খ্যাতটাকেই বন্ধু বানাইলি? মেঘলা সবার উদ্দেশ্য করে, দেখ এখন কিন্তু ভালো হবে না বলে দিলাম। দেখ, আমরা ওকে বন্ধু বানাতে পারবো না। ওকে, তাহলে আজ থেকে তোদের সাথে আমিও নাই। আকাশ পুরাই অবাক মেঘলার আচরণ দেখে। তারপর দুজন সেখান থেকে চলে আসে। এভাবেই চলতে থাকে দিন দিন। আকাশ আর মেঘলার সম্পর্ক অনেকটা গভীর হয়ে উঠেছে। আকাশ, সাজ্জাদ, তারপর অনিমা ধরতে গেলে কারোর সাথেই এখন ঠিকমতো কথা বলে না। মেঘলাও ওর দল ছেড়ে দিয়ে সারাদিন আকাশের সাথেই সময় কাটায়। একদিন সকালে সাজ্জাদ তাড়াতাড়ি কলেজে আসে। এসে দেখে আকাশ একাই দাঁড়িয়ে আছে গাছতলায়। কি রে আকাশ, কি করিস? দেখে তো মনে হচ্ছে কারোর জন্য অপেক্ষা করছিস। হ্যাঁ রে, মেঘলার জন্য ওয়েট করছি। ওহ ভালো, কিন্তু এখন তো আমাদের একদম ভুলেই গেছিস।
আগের মতো চলাফেরাও করিস না। আরে তেমন কিছু না রে। এমন সময় মেঘলা আসে আর আকাশকে ডাক দেয়। আচ্ছা তুই থাক, মেঘলা ডাকছে, পরে কথা বলবো। বলে সাজ্জাদকে রেখে চলে যায়। এত সময় লাগে আসতে তোমার? হ্যাঁ আরে আর বলো না, রাস্তায় যে জ্যাম, তাই আসতে লেট হয়ে গেছে। আচ্ছা চলো, আজকে ক্লাস করবো না, ভালো লাগছে না, কোথাও গিয়ে ঘুরে আসি। কি বলছো, ক্লাস করবে না? আর ঘুরতে যাবে মানে কোথায় যাবে? চলো না প্লিজ, এমন করো কেন? আচ্ছা চলো। তারপর মেঘলা আর আকাশ মিলে ঘুরতে বের হয়। পার্কে যায় দুজনে মিলে। পার্কে সবাই জোড়া জোড়া বসে আছে, তবে আকাশটাও জোড়া, কিন্তু তার মধ্যে পার্থক্য আছে। বাকিরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, আর আমরা বন্ধু। আকাশের ইচ্ছে করছে মেঘলার কোলে মাথা রেখে শুয়ে গল্প করতে বাকিদের মতো, কিন্তু মেঘলা কি ভাববে? আচ্ছা মেঘলা, আমি দেখতে কি এত বেশি খারাপ যে আমায় কেউ ভালোবাসে না? কে বলেছে তোমায় এইসব? তুমি তো দেখতে অনেক সুন্দর, শুধু একটু দামি কাপড় চোপড় পরলেই হবে। তো তুমি কেন আমায় ভালোবাসো না? মানে দেখো আকাশ, আমার প্রেম এসব ভালো লাগে না, তাই ওইসব নিয়ে কখনো ভাবি নাই। আর তোমার সাথে তা তো কল্পনাতেও ভাবি নাই। ভাবো না, কি হয়েছে, এখন ভাবো প্লিজ মেঘলা, সত্যি তোমায় অনেক ভালোবাসবো, কখনো তুমি কষ্ট দেবো না মেঘলা। মেঘলা কি বলবে কিছু বুঝে উঠতে পারছে না। আচ্ছা আকাশ, আমায় একটু ভাবার সময় দাও, কাল জানাচ্ছি তোমায়। তোমার যত ইচ্ছে হয় তুমি সময় নাও, তো প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। আমি বলেছি তো কাল জানাবো, এখন আমার উঠতে হবে, অনেকটা সময় হয়েছে। আচ্ছা চলো, তোমায় এগিয়ে দিয়ে আসি। তারপর আকাশ মেঘলাকে ঘর পর্যন্ত এগিয়ে দিয়ে এসে সে নিজেও বাসায় চলে যায়। আর আকাশ সাজ্জাদের সাথেও এখন টোটালি কথাবার্তা অফ। সারাদিন মেঘলা মেঘলা করতে করতে সময় পার করে দেয়। আকাশ তো মহা খুশি, কাল মেঘলা তাকে হ্যাঁ বলবে। সারা রাত ঘুম হয়নি আকাশের। পরের দিন সকালবেলা আকাশ তাড়াতাড়ি করে কলেজে চলে যায়। মেঘলাও আসে। আকাশ মেঘলাকে দেখতে পেয়ে ওর কাছে যায়। আকাশ তো পুরো এক্সাইটেড মেঘলা কি বলে শোনার জন্য। আকাশ দেখো, কাল সারা রাত আমি অনেক ভেবেছি কি করব, কিন্তু মন বারবার বারণ করছে এই রিলেশনে না জড়াতে। আমাকে ক্ষমা করো, আমি পারবো না এই রিলেশন করতে। আকাশ মন খারাপ করে ফেলে মেঘলার কথা শুনে। আকাশ মাটির দিকে চেয়ে আছে, এখনই মনে হয় চোখের জল গড়িয়ে পড়বে। কান্না কান্না ভাব এসে গেছে চেহারায়, নিজেকে ধিক্কার দিচ্ছে সে। অন্যদিকে ফিরে চোখের পানি মুছে নিল যাতে করে মেঘলা না দেখে। হঠাৎ পেছন থেকে কেউ একজন তাকে ঘুরিয়ে বলতে থাকে, আকাশ, আই লাভ ইউ। আকাশ পেছনে ফিরে দেখে মেঘলা মাটিতে বসে ফুল হাতে নিয়ে তাকে প্রপোজ করছে। আকাশ কি বলবে ভেবে পাচ্ছে না, তার যেন স্বপ্ন মনে হচ্ছে। আরে বুদ্ধু, আমি তোমার রিয়াকশন দেখতে চেয়েছিলাম, তুমি কেমন ভাবে রিয়াক্ট করো, কিন্তু পাগলটা তো কান্নাই করে দিচ্ছে। আমিও তো তোমায় অনেক ভালোবাসি। আকাশ মূর্তির মতো হা হয়ে দাঁড়িয়ে আছে মেঘলার কাণ্ড দেখে। সে ছেলে প্রপোজ দেখেছে, যে ছেলে ফুল হাতে নিয়ে মাটিতে বসে প্রপোজ করে, কিন্তু আজ প্রথম দেখলো মেয়ে প্রপোজ, যে ফুল হাতে নিয়ে পুরো ছেলেদের স্টাইলে প্রপোজ করলো, তাও আবার তার মনের মানুষ তাকেই প্রপোজ করেছে। এই আকাশ, কি হয়েছে, অ্যাকসেপ্ট করবে না? আর কতক্ষণ বসে থাকবো এভাবে মাটিতে? আকাশ তাড়াতাড়ি মেঘলাকে মাটি থেকে উঠিয়ে জড়িয়ে ধরে। আই লাভ ইউ টু, আমি তোমাকে ভালোবাসি। তাদের মধ্যে প্রেমও হয়ে যায়। এভাবেই দিন কাটতে থাকে। হঠাৎ একদিন মেঘলা ফোন দিয়ে বলে, আকাশ চলো না, আজকে আমরা দূরে কোথাও ঘুরতে যাই। কোথায় যাবে? চলো, আমার একটা সুন্দর প্লেস চেনা আছে, দুজন মিলে ঘুরে আসবো। তারপর আচ্ছা। বিকেল বেলা রেডি হয়ে ঘুরতে যায় মেঘলা আর আকাশ। রিক্সাতে করে মেঘলার পরিচিত জায়গায় যায়। আকাশ নামো, চলে এসেছি। ওয়াও, এত সুন্দর একটা প্লেস। আমি জানতাম তোমার খুব পছন্দ হবে জায়গাটা। রাস্তার দুই ধারে ফুলের গাছ, মাঝে রাস্তা। ডুমুর গাছ উঠে ভরে গেছে রাস্তার পাশে। দুজনেই হাতে হাত দিয়ে হাঁটছে। হঠাৎ কে একটা জানি এসে আকাশের মাথায় জোরে একটা বাড়ি দেয় লোহা জাতীয় কিছু দিয়ে। আকাশ সাথে সাথে মাটিতে পড়ে যায়। বাড়ি দেওয়ার ফলে মাথা ফেটে অনবরত রক্ত পড়ছে। উঠে দাঁড়াবার শক্তি নাই তার। চোখ মুখ অন্ধকার হয়ে আসতেছে। চোখ জোড়া মনে হয় এক্ষুনি বন্ধ হয়ে যাবে। হঠাৎ কারোর হাসির আওয়াজ কানে আসে। মিটমিট করে চোখ খুলে দেখে রূপম আর রূপমের বুকে মেঘলা। দুজনে মিলে পৈশাচিক হাসি হাসছে। মাটিতে লুটে পড়ে আছি। মেঘলা আমার সামনে এসে বলে,
তোর কি মনে হয় তোর মতো ছোট লোকের সাথে আমি প্রেম করব? তুই এমনটা ভাবলি কি করে? তুই জানিস রূপম কে? রূপম হচ্ছে আমার বয়ফ্রেন্ড, কিন্তু সেটা কেউ জানে না। আর তুই সেদিন রূপমের গায়ে হাত দিয়েছিস, আমার বয়ফ্রেন্ডের গায়ে হাত দিয়েছিস, তাও পুরো ক্যাম্পাসের সামনে। তুই কোথায়, রূপম কোথায়? এইসব কিছু রূপম আর আমার প্ল্যান ছিল, যে তোকে সাহায্য করব। যে হাল করেছি তোর, মনে তো হয় আর বাঁচবি না। আর যদি বেঁচেও যাস তাহলে আজকের শিক্ষার কথা মনে রাখবি। গেলাম আমি। আকাশ মাথা থেকে অতি মাত্রায় রক্ত বের হচ্ছে, মনে হয় এক্ষুনি শেষ নিঃশ্বাস ত্যাগ করব। এরপর আর কিছু মনে নাই। অন্যদিকে মেঘলা। একদম সেই শিক্ষা দিয়েছো মেঘলাকে জড়িয়ে ধরে। ইস, ছোট লোকটা আমার গায়ে হাত দিয়েছে বলে তোমার একদম সহ্য হয় নাই, তাই বেটাকে সেই শিক্ষা দিয়েছো। একদম কলিজাটা আমার। 21 দিন পর আকাশের হঠাৎ জ্ঞান ফেরে। সে নিজেকে আবিষ্কার করে চার দেয়ালের মাঝে সে বেডে শুয়ে আছে, তার মাথায় ব্যান্ডেজ মোড়ানো। সে বুঝতে পারতেছে না সে কোথায় আছে। সে দেখে তার পাশে সাদা কাপড় পরিধান করা একটা মেয়ে। মেয়েটাকে দেখে তার বুঝতে পারে সে কোথায় আছে। মেয়েটা আকাশের জ্ঞান ফিরেছে দেখে দৌড়ে ডাক্তারকে নিয়ে আসে। আকাশ মনে করার চেষ্টা করে পূর্বে তার সাথে কি ঘটেছিল। আস্তে আস্তে সব মনে হতে থাকে। মেঘলার রূপম মিলে তাকে মেরে রাস্তায় ফেলে রেখে চলে গিয়েছিল, কিন্তু সে হসপিটালে আসলো কিভাবে? একটু পর ডাক্তার আসে আর আকাশের চেক আপ করে, তারপর আবার চলে যায়। একটু পর আকাশ দেখে দরজা ঠেলে কয়েকজন লোক ভেতরে ঢোকে। আকাশ তাদেরকে দেখে তো পুরাই অবাক, কারণ তারা আকাশের মা বাবা, সাথে আকাশের ছোট বোনটাও আছে। ওনারা জানলো কিভাবে আমার খবর? আকাশ ওনাদেরকে দেখে উঠতে যাবে, সাথে সাথে আকাশের মা বাবা। কি করিস? কি উঠতেছিস কেন? আকাশ আবার শুয়ে পড়ে। বাবা, তোর এখন কেমন লাগছে? হ্যাঁ মা, একটু ভালো। আকাশের ছোট বোনটা সাথে সাথে আকাশকে জড়িয়ে ধরে। ভাইয়া, কেমন আছিস তুই? হ্যাঁ, তোর কিছু হয়নি তো? হ্যাঁ ঠিক আছে রে। পুচকি, তুই কেমন আছিস? তাহিয়া মানে আকাশের ছোট বোন। ভাইয়া একদম ভালো নাই। তোর এই অবস্থা আর আমরা কিভাবে ভালো থাকি বল? সবাই আকাশকে ঘিরে কান্না করছে। তোমরা এবার থামো প্লিজ, আমি ঠিক হয়ে গেছি দেখো। আচ্ছা মা, তোমরা আমার খবর পেলে কিভাবে? সাজ্জাদ আমাদের ফোন করে সব বলেছে, তারপর আমরা সাথে সাথে এখানে চলে আসি। সাজ্জাদ, আমার মা বাবা খোঁজ পেল কিভাবে? আর আমি হসপিটালে বাসলাম কি করে? না এর উত্তর হয়তো বা সাজ্জাদ দিতে পারবে। আম্মু, সাজ্জাদ কোথায়? একটু আগে বাসায় পাঠিয়েছি ওকে জোর করে, তাও যেতে চাচ্ছিল না। ছেলেটা তোর জন্য খেটে খেটে মরছে এতদিন। আজ প্রায় 21 দিন পর তোর জ্ঞান ফিরে এসছে, সব সময় তোর দেখাশোনা করছে। আম্মুর কথা শুনে আমি ব্যাক বনে গেলাম। কি বলছে আম্মু এগুলো? 21 দিন আমার কোনো হুঁশ ছিল না। আচ্ছা বাবা, তুই একটু রেস্ট নে, আমি বাসায় যাচ্ছি, তোর জন্য খাবার নিয়ে আসছি। আম্মু, বাসায় যাবা মানে? বাসা তো অনেক দূর। কে বলেছে অনেক দূরে তোকে? আমরা আমাদের শহরে হসপিটালে ভর্তি করিয়েছি। এই তাহিয়া, চল আমার সাথে, তোর বাবা থাকে এখানে। তারপর তাহিয়া আর আম্মু বাসায় চলে যায়। কিরে, কার এত বড় সাহস যে তোর গায়ে হাত দিয়েছে? যে ছেলের নামে পুরো শহর কাঁপে, যে ছেলের বাবার নামে শুনলে মানুষ লেজ গুটিয়ে পালায়, তার ছেলেকে মারার মতো দুঃসাহস কার হয়েছে? আমার নাম বলস নাই ওদের? দাঁড়া, ওদের সাহায্য করার ব্যবস্থা করছি। নাম বল তুই আমার। আব্বু বাদ দাও, মশা মারতে কামান লাগে না, ওদেরকে আমি দেখে নিতে পারবো। আপনাদের সকলের সাথে পরিচয় করিয়ে দিই। আকাশ হচ্ছে এই শহরের নামকরা মাস্তান, যাকে দেখলে মানুষ ভয়ে পালায়। খুন খারাপি, চাঁদাবাজি, লুটপাট, ট্যাক্স নেওয়া, শহরে সবগুলো আকাশের ছেলেপেলেরাই করে থাকে। বড় বড় এমপি মন্ত্রী আকাশের কথায় ওঠা বসা করে। আর আকাশের আরেকটা নাম আছে, আগুন। পুরো শহর এক নামে চেনে, আগুন। যেই নাম শুনলে বড় বড় গ্যাং পেছনে হেঁটে যায়, ভয় সামনে আসার মতো দুঃসাহস করে না। আর আকাশের বাবা হচ্ছে অবসরপ্রাপ্ত চেয়ারম্যান, কিন্তু অবসরপ্রাপ্ত হলে কি হবে? তার এমন পাওয়ার আছে এখনো যে এমপি মন্ত্রীরা পর্যন্ত আকাশের বাবার কথা শোনে। বড় বড় সমস্যার সমাধান করতে তারা আকাশের বাবার পরামর্শ নেয়, কিন্তু তাদের স্থান আকাশের বাবার অনেক ঊর্ধ্বে, তাও তারা আকাশের বাবার পরামর্শ মতো চলে। একটু পর সাজ্জাদ আসে। আকাশ সাজ্জাদকে দেখে সাথে সাথে জড়িয়ে ধরে। আচ্ছা, তোরা কথা বল, আমি আসছি একটু, আমার একটু কাজ আছে। আর একটু পর তোর আম্মু আসবে বাসায়। আকাশের বাবা চলে যায়। কি রে, কেমন লাগছে এখন তোর? খালাম্মা আমাকে ফোন করে বলেছে তোর জ্ঞান ফিরেছে।
এই তো দোস্ত ভালো, তুই কেমন আছিস? তোর জন্য দৌড়াদৌড়ি করতে করতে নিঃশ্বাস নেওয়ার অবধি সময় পাইনি এতদিন। তবে এখন ভালো আছি তোকে দেখে। আচ্ছা একটা কথা বলতো, আমার খবর তুই কোথায় পেলি? আর আব্বু আম্মুর খবর পায় তুই কোথায় পেলি? আমি বাসায় ছিলাম, হঠাৎ একটা লোক ফোন করে বলে যে তোকে নাকি কারা মেরে রাস্তায় ফেলে রেখে চলে গেছে। আর সেই লোক তোকে অনেক ডাকাডাকি করে, কিন্তু তোর কোনো সাড়া পায়নি। তখন সে দেখে তোর ফোনটা মাটিতে পড়ে আছে। পরে আমার নম্বর বের করে আমাকে ফোন দিয়ে। আপনি কি সাজ্জাদ? এই ফোনে আপনার নাম সাজ্জাদ ফ্রেন্ড দিয়ে সেভ করা ছিল, তাই আপনাকে ফোন করেছি। এই ফোনের লোকটাকে কারা জানি মেরে রাস্তায় ফেলে রেখে চলে গেছে। পরে সাথে সাথে আমি সেখানে চলে যাই, লোকটা সেখানেই ছিল। পরে ধরাধরি করে তোকে হসপিটালে নিয়ে আসি, কিন্তু আমার মাথায় কিছুই আসতেছিল না কি করব, একা কিভাবে তোকে ব্যাপারটা হ্যান্ডেল করব। পরে মাথায় আসে তোর মানিব্যাগ থেকে হয়তো তোর বাসার ঠিকানা পাওয়া যাবে। ঠিক পেয়ে গেলাম, তোর বাবার একটা কার্ড ছিল। পরে ফোন দিয়ে ওনাদের আসতে বলি। কিন্তু তুই আমাকে একটা কথা বল তো, তুই তোর বাবা মার থেকে দূরে কেন থাকিস? আরে সেটা অনেক কাহিনী রে। তবে তুই জানিস না মিকে, তুই কখনো আগুন নামটা শুনেছিস? যে মানুষকে দিনে দুপুরে খুন করে রাস্তায় ফেলে রেখে চলে যায়, কিন্তু পুলিশ তার লোমও ছিঁড়তে পারে না। হ্যাঁ রে, শুনেছি হেডলাইনে, খবরের কাগজে, কত জায়গায় এই খতরনাক কিলারের নাম শুনেছি। তা তোকে বলে বোঝাতে পারবো না। সে আগুনই আমি। কি বলছিস কি তুই এই সব? সাজ্জাদের মনে হচ্ছে তার পায়ের নিচ থেকে মাটি সরে যেতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, যা শুনেছিস ঠিকই শুনেছিস, আমি সে আগুন। তুই আগুন সেটা বুঝলাম, কিন্তু তুই এভাবে ঘর বাড়ি ছেড়ে কেন থাকিস? কারণ বলতে গেলে আজ সারাদিনও শেষ হবে না। তবে এইটুকু শুনে রাখ, এইসব আর ভালো লাগে না। সব ছেড়ে দিয়ে ভালো হয়ে যাবো ভেবেছি, তাই সব থেকে দূরে চলে এসেছি। কিন্তু না, আমার আগের রূপে ফিরতেই হবে। আগের আগুনকে সবাই দেখবে আবার। আর রূপম আর মেঘলা আমাকে মারার চেষ্টা করেছে, ওদের কি হাল করে দেখে নিস। সাজ্জাদ তো রীতিমতো ঘাবড়ে গেছে, কারণ এই আগুন যার একটা লোম অবধি বাঁকা করতে পারে নাই কেউ, তার গায়ে হাত দিয়েছে রূপম। ওর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে কিনা তা নিয়ে সাজ্জাদের সন্দেহ হচ্ছে। একটু পর আকাশের মা বাবা থেকে খাবার নিয়ে এসে আকাশকে খাইয়ে দেয়। এভাবে আকাশকে আরো 2 দিন হসপিটালে রেখে বাসায় নিয়ে যাওয়া হয়। আকাশ সুস্থ না হওয়া পর্যন্ত বাসায় থাকার সিদ্ধান্ত নেয়। সুস্থ হলে রিপমের কাম খালাস করবে। অন্যদিকে মেঘলা আর রূপম চুটিয়ে প্রেম করছে, আর কিছুদিন পর তারা বিয়ে করে নেবে। রূপমের বার্থডে আজ রাতে, রূপম পার্টির আয়োজন করছে। মেঘলাও যাবে সেখানে। হোটেল বুক করেছে রূপম। ডিস্কো হবে, নাচ গান, পার্টি হবে। অনেক ফ্রেন্ডরা আসবে, কলেজের বাইরের ফ্রেন্ডও আসবে রূপমের। খুব মজা করবে, মাস্তি করবে। মেঘলা রাতে রেডি হয়ে রূপমের বার্থডে পার্টিতে চলে যায়। পরে অনেক মাস্তি করে। মেঘলা রূপম দুইজনেই অনেক ড্রিঙ্কস করে। অনেক রাত হয়ে গেছে, তাই মেঘলা চলে যাবে। রূপম, অনেক রাত হয়ে গেছে, আমার চলে যেতে হবে। আর আজ অনেক ড্রিঙ্ক করে ফেলেছি, মাথা ঠিক নেই। তাড়াতাড়ি না গেলে সমস্যা হবে বাসায়। জানেমান, ওয়েট, আমি তোমাকে পৌঁছে দিয়ে আসছি। এই না না, তুমি থাকো, তুমি এনজয় করো, আমি একা চলে যেতে পারবো। তারপর মেঘলা চলে আসে বাসায় যাওয়ার উদ্দেশ্যে। গাড়ির কাছে এসে হঠাৎ তার খেয়াল হয় সে মোবাইল ভেতরে ফেলে রেখে চলে এসেছে। ফোন আনতে ভেতরে যায়। ভেতরে গিয়ে ফোনটা নিয়ে চলে আসবে, কিন্তু রূপমকে কোথাও দেখছে না। এখানেই তো বসে ড্রিঙ্কস করছিল, গেল কোথায়? যাওয়ার আগে শেষ একবার দেখা করে যায়। অনেক খোঁজ করে, কিন্তু রূপমকে কোথাও পায় না। হোটেলের উপরের তলা নিচতলা কোথাও নাই রূপম। সিঁড়ি দিয়ে নামবে, হঠাৎ মনে হলো সে রূপমের গলার আওয়াজ শুনতেছে। আওয়াজটা কোথা থেকে আসলো সে বুঝতে পারে না, আবার রূপমের গলার আওয়াজ শুনতে পায় সে। এবার সে শিওর যে পাশের রুমটা থেকে আওয়াজটা আসছে। মেঘলা আস্তে আস্তে রুমটার দিকে এগোয়। রুমটার সামনে গিয়ে যেই না দরজা ধাক্কা দেয়, সে যা দেখে তার জন্য মোটেও প্রস্তুত ছিল না। সে চোখে হাত দিয়ে চিৎকার করে ওঠে। রূপম অর্ধনগ্ন অবস্থায় একটা মেয়ের সাথে নিজের ভোগ মেটাতে ব্যস্ত। তাও আবার মেয়েটা কেউ না, আমাদের কলেজের রিয়া মেয়েটা। রূপমও ভ্যাবাচাকা খেয়ে যায়। মেঘলা, তুমি এখানে? হ্যাঁ, কেন? আমাকে আশা করিসনি মনে হয়, কুত্তার বাচ্চা। কেন করলি আমার সাথে এমনটা? কেন করলি আমার সাথে এমন ধরনের ছলনা? রূপমকে মারতে থাকে। এমন সময় রিয়া মেয়েটা মেঘলার গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। এই, তোর কত বড় সাহস আমার বয়ফ্রেন্ডের গায়ে হাত দিস? হ্যাঁ, কেন করলি রূপম? তুমি আমার সাথে এমনটা কেন করলে? তোমায় তো আমি খুব ভালোবাসতাম, তাও কেন আমার সাথে এমন বাজে খেলাটা খেললে?
ভালোবাসতি? তোর মতো মেয়ে বাসবি ভালো, এটা আবার আমার বিশ্বাস করতে হবে? শুন, তোর সাথে যা ছিল সব আমার টাইম পাস। আসলে রিলেশন তো আমার রিয়ার সাথে। তোর মনে আছে তুই রিয়াকে একদিন অপমান করেছিলি কলেজের সকলের সামনে? তাই তোর সাথে এমন গেমটা খেললাম তোকে শিক্ষা দেব বলে। কিন্তু আমি তো তোমায় সত্যি ভালোবাসতাম। সত্যি ভালোবাসতি? হাসাইলি আমাকে। যেই ছেলে তোকে সত্যি ভালোবাসতো তাকে তুই জমের বাড়ি পাঠিয়ে দিয়েছিস, ওর ভালোবাসা নিয়ে খেলা করেছিস। সেই তোর মতো মেয়ে কিনা আমাকে ভালোবাসবে, এটাও আমার বিশ্বাস করতে হবে? 2 দিন পর যে আমার সাথে এমনটা করবি না যেমনটা আকাশের সাথে করছিস, তার কি নিশ্চয়তা আছে? আর আমার চিন্তা ছিল কিছুদিনের মধ্যে তোকে আমি ছেড়ে দেব, কিন্তু এখন আর কষ্ট করে ছাড়তে হবে না। তুই ছাড়ার রিজন পেয়ে গেছিস, এবার রাস্তা মাপ। জানুন, আমরা এখান থেকেই চলে যাই। বাজে মেয়েটা এসে আমাদের রোমান্সটা নষ্ট করে দিয়েছে। রূপম আর রিয়া চলে যায় আর মেঘলা সেখানে মূর্তির মতো ঠায় দাঁড়িয়ে আছে। মেঘলার যেন বিশ্বাস হচ্ছে না রূপম ওর সাথে এমন একটা গেম খেললো। ওর জন্য আকাশকে সে মৃত্যুর পথে ঠেলে দিয়েছে। আকাশের কথাগুলো বারবার চোখের সামনে ভেসে আসছে। নিরীহ একটা ছেলেকে সে এত বড় শাস্তি দিল, তাও একটা এমন পাষাণ ছেলের জন্য। মেঘলার চোখ বেয়ে টপ টপ করে পানি বেয়ে পড়ছে। সবকিছু তার চোখের সামনে পরিষ্কার। যে মানুষকে কষ্ট দিলে তার ফল তাকে পেতেই হয়। অন্যদিকে আকাশ পরিপূর্ণ সুস্থ। আজ অনেকটা দিন সে বাসায়, তবে মাথায় এখনো পেইন করে মাঝে মাঝে। আকাশ মনে মনে ঠিক করে নেয় সেই 2টা মানুষকে চরম শিক্ষা দেবে। না, এখন না, আরো 2-1টা দিন যাক, তারপর। এভাবে আরো কিছু দিন কেটে যায় আকাশের। আকাশ কাকে জানি ফোন করে, তারপর আম্মুকে বলে, আম্মু আমি কলেজে যাচ্ছি। আচ্ছা যা, কিন্তু সাবধানে যাবি। আচ্ছা আম্মু। আকাশ বাসা থেকে বের হবে, কিন্তু তার আগে কিছু কাজ আছে, সেটা করতে হবে। কেউ না দেখে মতো বাসার পেছনে একটা জায়গা আছে, সেখানে আকাশের কিছু জিনিস আছে। সেগুলো মাটির নিচে মাটি খুঁড়ে সব বের করে। পরে আসল জিনিসটা কোমরে নিয়ে নেয়। পরে কলেজের উদ্দেশ্যে বের হয়ে পড়ে। আকাশ কলেজে প্রায় আজ 2 মাস পর গেছে। সবাই আকাশের সাথে কথা বলতেছে, আকাশের ফ্রেন্ডসরা। একটু পর কলেজে হঠাৎ বেশ কয়েকটা গাড়ি আসে। গাড়ি থেকে লোকজন নেমে এসে আকাশের সামনে আসে। সবার হাতে স্টাম্প হকি। ভাই কি অবস্থা আপনার? হ্যাঁ ভালো। ভাই আপনার গায়ে কি হাত দিয়েছে? একবার খালি দেখাই দেন, ওর শেষ দেখে ছাড়বো। কত বড় সাহস হইলে আগুন ভাইয়ের গায়ে হাত দেয়? তার প্রয়োজন হবে না, যা বলেছি তাই করো তোমরা। ওকে ভাই। তারপর ছেলেগুলো চলে যায়। সবাই তো অবাক, এত ছেলে কেন কলেজে এসেছে, তাও আকাশের সাথে কথা বলতে। সবগুলো শহরের নামকরা গুন্ডা মাস্তান। সাজ্জাদ ছাড়া আকাশকে তা কেউ জানে না। সবাই মিলে আড্ডা দিচ্ছে। কিরে দোস্ত, ছেলে যারা আসছিল তাদের মধ্যে অনেককে আমি চিনি, নাম করা মাস্তান শহরের। হঠাৎ তোর সাথে দেখা করতে আসলো, তাও আবার বাই বাই করতেছে। ঘটনা কি, একটু খুলে বলবি? তোদের না জানলেও চলবে, এখন সময় হলো সব জানতে পারবি। আকাশ হঠাৎ খেয়াল করে মেঘলা কলেজে আসছে। মেঘলা আকাশকে দেখতে পেয়ে আকাশের দিকে এগিয়ে আসে কথা বলার জন্য। আকাশ, তোমার সাথে আমার একটু কথা আছে। তোর মতো মেয়ের সাথে আমার কোনো কথা নাই, এখন সামন থেকে যা প্লিজ, একটাবার আমার কথা শোনো। ওই তোরে কি বলছি, তোর কথা কানে যায় না? হ্যাঁ, ঠাস করে মেঘলা করে বসে দিলাম। নেক্সট টাইম তোর এই শয়তান মার্কা চেহারা যদি নিয়ে আমার সামনে আসিস, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না, বলে দিলাম। এবার রাস্তা মাপ। মেঘলা থাপ্পড় খেয়ে সেখান থেকে চলে যায়। আকাশের বন্ধুরা সবাই জানে যে মেঘলা কি করেছে আকাশের সাথে। আকাশের এতদিন কলেজে না আসার কারণ সবাই জানে, তবে বাহিরের কেউ জানে না। শুধু অনিম, সাজ্জাদ, সুমাইয়া আরো 2-1 জন জানে। সবাই অবাক, আকাশ কিভাবে মেঘলাকে থাপ্পড় মারলো। আকাশের মাথায় এত কিছু নাই, মায়া টায়া কোনো কিছু কাজ করে না এখন মেঘলার জন্য। সে শুধু এখন প্রতিশোধ নেবে। সে স্বাভাবিকভাবে কথা বলছে সকলের সাথে, মনে হয় যে এখন কিছুই হয়নি। আকাশ দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছে অনিমদের সাথে। এমন সময় কলেজের কিছু বড় ভাই এগিয়ে এসে আর তাদের থেকে একজন আকাশের কলার ধরে ফেলে। কিরে, তুই মেয়েটাকে মারলি কেন? ভাই, কলা ছেড়ে সুন্দর করে কথা বলেন। তোর এত বড় সাহস, সিনিয়রদের উপরে কথা বলস, আবার বলস কলার সাথে। তোকে যা জিজ্ঞাসা করেছি তার জবাব দে। তুই মেয়েটাকে কেন থাপ্পড় মেরেছিস? তুই কি জানিস ওই যে দেখ একটা বড় ভাই আছে? আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে
সে এই মেয়েকে ভালোবাসে আর তুই সেই মেয়ের গায়ে হাত দিয়েছিস, তোর সাহস তো কম না। ভালো ভালো বলতেছি কলার ছেড়ে দেন। সাজ্জাদরা কেউ কোনো কথা বলতেছে না, কারণ ওনারা সিনিয়র, কলেজে ওনাদের পাওয়ারেই চলে। কি বললি তুই? ভালো ভালো ছেড়ে দিব মানে? না হয় কি করবি? আকাশের ভেতরের জানোয়ারটা জেগে গেছে। এই কুত্তার বাচ্চা বলে বড় ভাইটার বুক বরাবর একটা লাথি মারে। লাথি খেয়ে বড় ভাইটা 2 হাত দূরে গিয়ে পড়ে। অন্যান্য বড় ভাই যারা আছে তারা এগিয়ে আসে আকাশকে মারার জন্য। এমন সময় আকাশ কোমর থেকে শর্ট গানটা বের করে। পিস্তল দেখে সবাই শান্ত হয়ে গেছে ওই কুত্তার বাচ্চা, তুই কার কলার ধরছিস? বলে আবার গিয়ে একটা লাথি মারে বড় ভাইটার মুখ বরাবর। পিস্তলের কারণে কেউ সামনে আসছে না, বড় ভাইগুলো পেছন দিকে যাইতেছে। এত আকাশ বলতে শুরু করে, আয়, কার এত সাহস আছে আগুনের গায়ে হাত দিবে? আয় সামনে আয়, দেখি একবার। যার নাম শুনলে মানুষ পিছনের রাস্তাতে পালায়, তার কলার এসে দৌড়ছে জানোয়ারের বাচ্চা। পুরো কলেজ তো ভয়ে শেষ আকাশের কথা শুনে। আগুন নামটা শোনার পর তো আরো ভয়ে শেষ, কারণ শহরে এমন কেউ নেই যে আগুন নামটা শোনেনি। এমনকি শহরের অধিকাংশ মা তার ছোট ছেলে মেয়েকে ঘুম পাড়ায় আগুনের ভয় দেখিয়ে। বড় ভাই সবগুলো এসে সাথে সাথে আকাশের পায়ে হুমড়ি খেয়ে পড়ে। ভাই আমাদের মাফ করে দেন, আমাদের ভুল হয়ে গেছে, না জেনে আপনার সাথে আমরা বেয়াদবি করে ফেলেছি। এবারের মতো মাফ করলাম, যা এখন সবগুলো চোরের মতো সামন থেকে চলে যা। এমন সময় আকাশের ফোনে একটা ফোন আসে। ফোনটা রিসিভ করতেই, ভাই মুরগিকে বাসা থেকে তুলে নিয়ে এসেছি, আপনি আসেন। ওয়েট, তোরা দাঁড়া, আমি 2 মিনিটে আসছি। বলে কাউকে কিছু না বলে কলেজ থেকে বের হয়ে পড়ে। আকাশ ঠিকানা মতো চলে যায়। মুরগি যাকে ধরে আনা হয়েছে সে আর কেউ না, সে হচ্ছে রূপম। রূপমকে ধরে নিয়ে একটা অন্ধকার ঘরে আটকে রাখা হয়েছে। আকাশ আস্তে আস্তে রুমটার মধ্যে ঢুকে দেখে রূপমকে চেয়ারে বেঁধে রাখা হয়েছে। আকাশ জোরে চিৎকার করে বলে, এই তোরা কোথায় রে? আমার জিনিসগুলো আন। একটু পর একটা ছেলে এসে একটা বক্স দিয়ে যায়। আকাশ আস্তে আস্তে বক্সটা ওপেন করে। রূপম বক্সের ভেতরের সামনাপত্রগুলো দেখে ওর চোখ বড় বড় হয়ে যায়। কেমন ফিল হচ্ছে এখন তোর জানোয়ারের বাচ্চা? প্লিজ আকাশ, আমায় ক্ষমা করে দাও, আমি মস্ত বড় ভুল করে ফেলেছি, আমায় মাফ করে দাও। তোর মতো জানোয়ারের মাপ নাই। তারপর বক্স থেকে কাটিং প্লাসটা বের করে। রূপম আরো ভয় পেয়ে যায়। প্লিজ আকাশ, আমার সাথে এমনটা করো না। চুপ, একদম চুপ। বলে বক্স থেকে টেপ বের করে মুখে আটকে দেয় যাতে কোনো আওয়াজ করতে না পারে। তারপর কাটিং প্লাসটা নিয়ে রূপমের আঙ্গুলের মধ্যে চেপে ধরে। রূপম ইশারায় বারবার মিনতি করছে এমনটা না করতে, কিন্তু না, আকাশ আজকে হায়না হয়ে গেছে। তারপর ঠাস করে কাটিং প্লাসটা দিয়ে রূপমের কনিষ্ঠ আঙ্গুলটা কেটে ফেলে। রূপম ব্যথার চোটে কাতর হয়ে যাচ্ছে, কিন্তু তার চিৎকার করে ব্যথাটা উপলব্ধি করার মতো কোনো শক্তি নেই, কারণ আকাশ তার মুখে টেপ দিয়ে আটকে দিয়েছে। আকাশ পৈশাচিক হাসি হাসছে। কেমন লাগে এখন? খুব আনন্দ হচ্ছিল আমাকে মেরে, এখন আনন্দ কোথায়? আকাশ কাটিং প্লাসটা আবার অন্য আঙ্গুলে চেপে ধরে। ঠাস করে আবার অন্য একটা আঙ্গুল কেটে ফেলে। রূপমের মনে হচ্ছে এখনই জান বের হয়ে যাবে। দেখ কেমন লাগে এখন। আর তুই কাকে মারতে চেয়েছিলি তুই জানিস? শহরের নাম করা মাস্তান আগুনের নাম শুনেছিস কখনো? আমি সেই আগুন। রূপম তো ভয়ে আরো শেষ। সে জীবনের মানে কি ভুলে গেছে। সে জানে ওর মৃত্যু অবধারিত। রূপমের চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে, কিন্তু মুখ ফেটে কান্না করার শক্তি নাই। আকাশ তারপর আঙ্গুল দুইটা একটা টিস্যু পেপার পেঁচিয়ে নিজের কাছে রেখে দেয় আর বলতে শুরু করে, তুই চিন্তা করিস না, তোকে আমি এত সহজে মারবো না, তোকে তো ধাপে ধাপে মারবো। তারপর সেখান থেকে চলে আসে আর বলে আসে রাতের আগে কোনো খাবার না দিতে রূপমকে। তারপর আকাশ বাড়িতে চলে যায়। বাসায় গিয়ে জিনিসগুলোকে ঠিক জায়গায় রেখে বাসায় ঢোকে। তারপর খেয়ে দিয়ে একটু রেস্ট নেয়। এমন ভাবেই সারা দিন কাটে। পরের দিন যথাসময়ে কলেজে আসে, কিন্তু কলেজে এসে দেখে কলেজটা কেমন যেন অপরিচিত লাগছে। যেই দেখছে আকাশকে সেই সালাম দিচ্ছে। সিনিয়র নাই জুনিয়র নাই, ওর মাথায় যেন কিছুই ঢুকছে না। একটু পর সাজ্জাদ আর অনিম আসে। কিরে কেমন আছিস? হ্যাঁ ভালো। দোস্ত, আমার একটা জিনিস মাথায় ঢুকতেছে না। কলেজে ঢুকেছে পর্যন্ত যার সাথে দেখা হয়েছে সেই সালাম দিচ্ছে। কারণটা হচ্ছে কালকে তুই বড় ভাইগুলোকে মারার সময় কি বলেছিলি মনে আছে? তোর পরিচয় যে দিয়েছিলি সেটা পুরো কলেজ জেনে গেছে তুই কে।
হ্যাঁ, কিন্তু তখন তো তেমন কেউ ছিল না, জানাজানি হলো কি করে? ভাই, মানুষ হচ্ছে ভোমরা, কানে যা শুনে বা দেখে তাই অন্যের কাছে প্রচার করে। আর কে বলেছে কেউ ছিল না? দুজন একজন যারা দেখেছে তারাই প্রচার করেছে যে তুই আগুন। দূর, কেন যে নিজের পরিচয়টা দিলাম। আচ্ছা সাজ্জাদ শোন, তোর সাথে আমার কিছু কথা আছে, এক পাশে আয়। আচ্ছা অনিম, তুই দাঁড়া, আমি একটু আসছি। শালা, এমন কি কথা রে যে আমার সামনে বলতে পারবি না? দেখ, তুই শুনতে পারিস কিন্তু তুই সহ্য করতে পারবি না, তাই তোর থেকে সবকিছু ধরে রাখছি। আচ্ছা শালা যা, শুনবো না তোর কথা। তারপর আকাশ সাজ্জাদকে নিয়ে একটা গোপন স্থানে যায়। সাজ্জাদ শোন, তোকে আমি যা বলবো কোনো রিয়েক্ট করবে না। আচ্ছা বল। দেখ, রূপমকে আমি তুলে নিয়ে একটা ঘরে আটকে রেখেছি। ওকে আমি আগে পরে মেরে ফেলবো। আর এই দেখ, শালা 2টা আঙ্গুল কেটে ফেলেছি। শালা কি বলছিস কি? ভাই আমার মাথা ঘুরতেছে। আগে বলেছি কোনো রিয়েক্ট করবি না শালা। দেখ, তোকে আমি এসব জানিয়েছি তার কারণ আছে। কারণটা হচ্ছে তুই আমার আগাগোড়া সব জানিস, তাই তোকে জানিয়েছি, না হয় জানাতাম না। এখন তোর প্ল্যান কি? আমার প্ল্যান হচ্ছে এখন মেঘাকে মারা। তবে ওকে আমি জানে মারবো না, ও কেমন ভাবে মারবো যে নিজ থেকে মরে যাওয়া বেটার মনে করবে। দেখ, যাই করার কর, কিন্তু প্লিজ কাউকে জানে মারিস না। আমি জানি তোর সাথে অন্যায় হয়েছে, তাই বলে জানে মারিস না। সেটা সময় হলেই দেখা যাবে। তারপর কথা বলে কলেজে চলে আসে। ক্লাস শুরু হবে একটু পর। সাজ্জাদ আর আকাশ মিলে ক্লাসে যায়। আকাশ আর সাজ্জাদ একই টেবিলে বসছে, মেঘলা তাদের পাশের সিটে। মেঘলা বারবার আকাশের দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে, আর মেঘলাও আকাশের আসল পরিচয় জেনে গেছে। আকাশ সেটা দেখে ফেলে। আকাশ মেঘলাকে চোখ রাঙিয়ে না করে, কিন্তু মেঘলা আকাশের দিকে সেই একইভাবে চেয়ে আছে। একটু পর স্যার এসে সবাইকে বলে, গত সপ্তাহে যে অ্যাসাইনমেন্টটা করতে দিয়েছিলাম সবার কমপ্লিট হয়েছে? সবাই হ্যাঁ বলে, কয়েকজন ছাড়া। যারা করে নাই স্যার তাদের পানিশমেন্ট দিচ্ছে। আকাশও করে নাই। যারা করে নাই তাদেরকে স্যার বকাঝকা করে ক্লাসের বাইরে দাঁড় করিয়ে রাখছে। এক পর্যায়ে স্যার আকাশের কাছে আসে। আকাশ, তুমি করেছো অ্যাসাইনমেন্ট? না স্যার, আসলে আরে সমস্যা নেই, তোমার যত সময় লাগে নাও, তুমি পরে দিলেও চলবে। আর তোমার সময় না হলে বলিও, আমি তোমার অ্যাসাইনমেন্ট করে দিব। আকাশের সব যেন মাথার উপর দিয়ে গেল। সবাইকে বকাঝকা করতেছে, আমাকে করলো না কেন? উল্টে আরো বলতেছে আমারগুলো স্যার করে দেবে। ক্লাস করে সাজ্জাদ আর আমি বের হলাম, বসে আড্ডা দিচ্ছি। সময়ও আছে, আসিবও আসছে। একটু পর হঠাৎ করে ডিপার্টমেন্টের একটা মেয়ে এসে, আপনি কি আকাশ ভাইয়া? হ্যাঁ কেন? আমাকে একটা সিনিয়র আপু পাঠিয়েছে, আপনাকে নাকি সিনিয়র আপুটা ভালোবাসে, আর একটা লেটারও দিচ্ছে উনি, এই নিন। দিয়ে মেয়েটা দৌড়ে চলে যায়। আজিব তো ভাই, দুনিয়াতে কি আর কোনো ছেলে নাই যে জুনিয়রের প্রেমে পড়ছে? যাক, তাহলে এবার আমার বন্ধুটার লাইন হবে। সুমা, তুই পাগল হইলি নাকি? হ্যাঁ, আমি আর করবো প্রেম? কোনোদিনও না। হঠাৎ উপরের তলায় অন্য ডিপার্টমেন্টে যেন কি হচ্ছে, গ্যাঞ্জাম লাগছে মনে হয়। চিৎকার চেঁচামেচি আওয়াজ কানে আসছে। সাজ্জাদ সময় চল তো দেখি কি হয়েছে, দেখে আসি। তারপর সবাই মিলে উপরে গেলাম। উপরে গিয়ে দেখি মেঘলা একটা মেয়েকে তুমুল হারে মারতেছে, সাথে আরো কয়েকজন মেয়েও আছে। মেঘলার বাবার কারণে কেউ মেঘলার সাথে পাঙ্গা নেয় না, সে যতই সিনিয়র হোক। মেঘলার দিকে চোখ পড়তে দেখলাম মেয়েটার আগে ফুসতেছে, আমাকে দেখতে পেয়ে আমার দিকে তাকাচ্ছে। একবার মেয়েটাকে ব্যাগ দিয়ে মারছে, একবার বুঝলাম না কি হচ্ছে। আমি দাঁড়িয়ে আছি, যে মেয়েটা আমাকে চিঠি দিছিল সে মেয়েটা এসে বলল, ভাইয়া, যে আপুটাকে মারছে সেই সিনিয়র আপুটা আমাকে চিঠি দিয়েছিল। ও, এবার বুঝলাম কাহিনী। কিন্তু আমাকে চিঠি দিয়েছে, মেঘলার তো গায়ে লাগছে কেন? ওর সাথে তো আমার সব শেষ। সে তো রূপমকে ভালোবাসে। একটু পর সব পরিষ্কার হয়ে গেল চোখের সামনে। মেঘলা, তোমার সমস্যা কোথায়? তুমি ওনাকে মারছো কেন? আমার ইচ্ছে হয়েছে তাই মারছি। তোমার ইচ্ছে হয়েছে মানে? ও তোমাকে প্রেমপত্র কেন দিবে, তাই ওকে মেরেছি। সেটা তোমার কেন লাগছে? উনি আমাকে প্রেমপত্র কেন দিয়েছে সেটা আমার বিষয়, আমি বুঝে নেব। তোমার মাথা না ঘামালো চলবে না, দিতে পারবে না, কারণ তুমি খালি আমার। আকাশকে জড়িয়ে ধরে। আকাশ মেঘলাকে ছাড়িয়ে নিয়ে গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। তোকে কিছু বলি না দেখে কি তোর সাহস বেড়ে গেছে? হ্যাঁ, তুই ভাবলি কি করে তোর মতো চরিত্রহীন মেয়ের সাথে আমি প্রেম করব? কয়জন লাগে তোর? হ্যাঁ, রূপম কি তোর প্রেমের রেশ মেটাতে পারে না যে 1000 পুরুষের স্পর্শে থাকতে হবে? চরিত্রহীন মেয়ে, নেক্সট টাইম তো আমার সামনে আসবি না, তো আসবি না। আমার ব্যাপার নিয়ে কখনো মাথা ঘামাতে আসবি না। বলে সিনিয়র আপুটাকে মাটি থেকে তোলে। সবাই তো হা হয়ে তাকিয়ে আছে। মেঘলা গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, চোখ জোড়া অশ্রুতে ভিজে গেছে। আকাশ সিনিয়র আপুটাকে সবার সামনে রেখে মেঘলাকে উদ্দেশ্য করে বলে, শোন, ওনার সাথে আমার সম্পর্ক আছে অনেক দিনের। ওনাকে আমি ভালোবাসি, উনি আমাকে ভালোবাসে। আমরা কিছুদিন পর পড়ালেখা কমপ্লিট করে বিয়ে করে নেব। সিনিয়র আপুটা আকাশের কথা শুনে হা হয়ে তাকিয়ে আছে।
মেঘলা আকাশের এমন কথা শুনে কলিজাটা ফেটে যাচ্ছে। সত্যি ভালোবাসাকে পেছনে ফেলে মিথ্যার আশ্রয়ে দৌড়েছি এতদিন, যার কারণে আমার এমন শাস্তি পেতে হচ্ছে। তারপর আকাশ সবার সামনে সিনিয়র আপুটাকে নিয়ে চলে যায়। সুমাইয়া তো অবাক। শালা বলে আর প্রেম করবে না, কিন্তু এখন ঠিকই সবার সামনে স্বীকার করছে। আকাশ সিনিয়র আপুটাকে নিয়ে একটা জায়গায় বসে। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম মিথিলা। আচ্ছা, একটা কথা বলেন তো, আপনি আমার কি দেখে প্রেমে পড়লেন, তা আবার একটা জুনিয়র ছেলের উপরে? জানি না, তবে কেন জানি ভালো লেগে গেছে তোমাকে। আমার একটা কথা বলো তো, আকাশ তখন যা বললো সবার সামনে, সবটা কি সত্যি? দেখেন, আমি মেঘলাকে রাগানোর জন্য এসব বলছি, আর আপনি সিনিয়র, ক্লাসের দিক দিয়ে আপনার সাথে আমার যায় না। আমি জানি না এত কিছু, তুমি ওই কথাগুলো যে জন্যই বলো না কেন, আমার তোমাকে চাই। কি বলছেন পাগলের মতো এইসব? আমার তোমাকে চাই, বাস তোমাকে চাই। তুমি যদি আমাকে ফিরে দাও তাহলে আমি সুইসাইড করবো, বলে দিলাম। প্লিজ, এমন পাগলামি কেন করছেন? আপনি বোঝার চেষ্টা করেন, আপনি কোথায় আর আমি কোথায়। আমি এতে কিছু বুঝতে চাই না, আর পাগলামি কোথায় করলাম, এখন এই না করব। বলে আকাশের গালে একটা চুমু এঁকে দেয়। আকাশ তো পুরো কি করলো পাগল মেয়েটা। এখন সব যেন আকাশের মাথার উপর দিয়ে গেল। আকাশ কি বলবে কিছুই বুঝে আসছে না। দেখুন, আমাকে কিছুটা সময় দিন, আগে আমি আপনার সাথে মিশি, জানি, পরে নয় প্রেম টেম করা যাবে। আগে তো দুজনকে বোঝার মতো সময় দিন। আকাশ এই কথাটা মিথিলার হাত থেকে বাঁচার জন্য বলছে। আচ্ছা ঠিক আছে, যাও, সময় দিলাম।